দেখলাম যে পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি নামে প্রচুর গ্রন্থি থাকে, এখানে খাদ্য সাময়িকভাবে জমা থাকে। তো এটা আমরা দেখেছিলাম যে ভিডিওতে দেখেছিলাম যে 4 ঘন্টা মতো না কত জন বলেছিল যে জমা থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে 5 মাস নিয়ে। এবার দেখো বলছে যে ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্ত হলো পাকস্থলীর পরবর্তী অংশ, এটা পাকস্থলীর সবচেয়ে দীর্ঘ অংশ। ক্ষুদ্রান্ত 3টি ভাগে বিভক্ত, যেটা ডিউডেনাম, জেনোনাম, ইলিয়াম। তো ডিউডেনামটা পড়ি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ, পাকস্থলীর পরের অংশ দেখতে ক্ষুদ্রান্তের প্রথম অংশ। আর এটা ক্ষুদ্রান্তের প্রথম অংশ, পাকস্থলীর পরের অংশ দেখতে টয়ের মতো। পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রসনালীর মাধ্যমে এখানে এসে জমা হয়। এটা ইম্পর্টেন্ট। কি বলছে যে পিত্তরস আর অগ্নাশয় রস এসে ডিউডেনামে মিলিত হয় এবং রসগুলো পরিপাকে অংশ নেয়। এখানে আমিষ স্নেহজাতীয় পদার্থ, আমিষ শর্করা স্নেহজাতীয় পদার্থ পরিপাক। খেয়াল করে দেখো, ডিউডেনামে এসে আসে অগ্নাশয় থেকে, পরিপাকে অংশ নেয় এবং 3 ধরনের যে খাদ্য আমরা জানতাম, 3 ধরনের আমিষ, শর্করা, স্নেহ, 3 ধরনের খাদ্য এখানে পরিপাক কিন্তু হচ্ছে। আমরা দেখছিলাম যে শর্করার খাদ্যটা কিঞ্চিত পরিপাক হয়েছিল মুখে, কিন্তু অন্য খাদ্য হয়েছিল না, সম্পূর্ণভাবে হয়েছিল। কিন্তু ডিউডেনামই হচ্ছে এমন একটা জায়গা যেখানে 3 ধরনের উপাদানই তোমার খাদ্য পরিপাক হবে। আর পাকস্থলীতে অ্যাসিড নিঃসৃত করে, আরো কিছু এনজাইম নিঃসৃত করে, সেখান থেকে আরো হালকা একটু হয়, যে রোগ জীবাণুগুলা মারা যায়, তো মানে বেশিরভাগ পরিপাক কোথায় হচ্ছে? বেশিরভাগ পরিপাক হচ্ছে এই ডিওডেনাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং 3 ধরনের খাদ্যই কিন্তু এখানে পরিপাক হচ্ছে। এবার ডিউডেনামে এসে খাদ্যের বেশিরভাগ পরিপাক এখানেই হয়ে যায়। পরিপাকের আর কোনো জিনিস বাকি থাকে না। পরিপাক মানে কি? পরিপাক মানে হলো খাদ্য, জটিল ও কঠিন খাদ্য সরল ও তরল খাদ্যে পরিণত হওয়াকে বলা হচ্ছে পরিপাক। তাহলে এই যে এখন জটিল ও সরল খাদ্য তো তরল, জটিল ও কঠিন খাদ্য সরল ও তরল খাদ্যে পরিণত হয়ে গেল। তাহলে এখন কি কাজ? এখন হচ্ছে এই খাদ্যগুলা শোষিত হবে। অর্থাৎ এর পরে যে স্টেজ গুলো থাকবে এগুলো হচ্ছে শোষিত হওয়ার স্টেজ। শোষিত হয়ে কোথায় যাবে? রক্তে মিশে যাবে। রক্ত আমাদের সমস্ত দেহে ছড়িয়ে যাবে। তো সেটা পরের কথা। এখন আমরা জানলাম যে খাদ্য পরিপাক হওয়া শেষ হলো ডিউডেনামে। এরপরে যা আসবে, এরপরে আসবে শোষিত হওয়ার স্টেজ। তো দেখো, আমরা পাপোশ দেখি, যে পায়ের তলে যেগুলো থাকে পাপোশ দেখি, সেগুলো কি দেখি যে নরম নরম সুতার মতো থাকে, তো সেইগুলা ধুতে সেগুলা উপরে খাড়া খাড়া হয়ে থাকে। আমি যদি বলি যে আঙুলের মতো খাড়া খাড়া হয়ে থাকে, তো আঙুল তো মোটা, ওটা তো মোটা না। তাই বলে যে সুতার মতো জিনিসগুলো খাড়া খাড়া হয়ে থাকে, আমরা পা দিলে নরম নরম অনুভূত হয়। তো একটা জিনিস ধরো, এটার উপরে, সমস্যাটার উপরে ধরো এরকম নরম নরম সুতা আছে। এখন এটাকে যদি আমি রোল করে নালি করে ফেলি, সুতার মতো এগুলা এভাবে খাড়া খাড়া হয়ে বের হয়ে আছে। এখন আমি যদি এটাকে রোল করি, তাহলে দেখো, এইভাবে যদি রোল করি, তাহলে সে সুতার মতো জিনিসগুলো কি হয়ে যাবে? চারদিক থেকে এরকম 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 হয়ে বের হয়ে থাকবে। অর্থাৎ এরকম যে নালীটা, এই নালীটা পুরাটাই আমরা দেখবো হচ্ছে সুতার মতো জিনিসগুলো এভাবে 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 বের হয়ে যাবে। অর্থাৎ সাইড থেকে দেখলে আমার দেখতে মনে হবে যে এরকম। ধরো এই জিনিসটা যখন ফ্ল্যাট ছিল তখন তো এরকম ছিল। তো এরকম এরকম ধরো সুতাগুলো এভাবে ছিল। সাইড থেকে যদি দেখি তাহলে এরকম গোল হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি সুতার মতো জিনিসগুলা এরকম 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 এইভাবে আঙুলের মতো হয়ে খাড়া খাড়া। এটা কিন্তু আমরা সাইড থেকে দেখতে পাবো। সেটা কিভাবে? এই যে এটাকে এভাবে দেখলে যেমন তুমি পাবো, এটাকে এইভাবে যদি দেখো তাহলে তুমি দেখতে পাবো যে সবগুলো সুতা এটাই। এগুলাকে ভিলাই বলে। বহু বচনে ভিলাই আর এক বচনে ভিলাস। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে খাদ্য শোষণ করা, খাদ্যের পুষ্টি শোষণ করা। তো আমরা এখন দেখবো যে এটা ক্ষুদ্রান্তের শেষ অংশ, ইলিয়ামের ভিতরের প্রাচীরে শোষণ যন্ত্র। তো ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধানের জন্য প্রাচীর কাছে আঙুলের মতো প্রক্ষিপ্ত অংশ থাকে, যেটা আমি সুতা দিয়ে বোঝালাম। ব্যাপন পদ্ধতি মানে কি? তুমি জানো যে একটা স্প্রের বোতল যদি একটা আমরা স্প্রে আনি, এই যে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে, এর ভিতরে অনেক আছে। এখন এটা যদি আমি বাইরে করে স্প্রে করি, তাহলে এটা কিন্তু বাইরে ছড়িয়ে যাবে, তাই না? বাইরে ছড়িয়ে যাবে কেন? কারণ বাইরের ঘনত্ব কম। তাহলে বেশি ঘনত্ব থেকে কম, বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় ছড়িয়ে পড়া,
আচ্ছা এটা তো তরল, এই যে এটা দেখো এটা হচ্ছে বডি স্প্রে। এটা যদি আমরা ভালো বুঝতে পারি এরকম করলে চারিদিকে ছড়িয়ে যায়। তো এই যে ওর ভিতরে ছিল অনেক চাপাচাপি করে ছিল, অনেক চাপাচাপি করে ছিল, এখন ফাঁকা একটা জায়গা পেলো, তাই সেটা ছড়িয়ে গেল। এই পদ্ধতিটার নাম হচ্ছে ব্যাপন পদ্ধতি। ব্যাপন মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থান থেকে, মানে বেশি মানে চাপাচাপি করে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে যাওয়াকে হচ্ছে ব্যাপন বলে। তো আমরা যখন খাদ্য পরিপাক হয়ে গেছে তখন তো ওখানে অনেক খাদ্য চাপাচাপি করে আছে, সেটা কি ভিলাই করতে ব্যাপন, ব্যাপন করতে ছড়িয়ে যাচ্ছে। এদেরকে ভিলাই বা ভিলাস বলে। হজমের পর খাদ্যের সারাংশ ভিলাস গাত্র দ্বারা শোষিত হয়। এরপরে আসছে হচ্ছে বৃহদন্ত্র। তো বৃহদন্ত্রের পরে ক্ষুদ্রান্ত্রের পরে বৃহদন্ত্রের শুরু। এটা ইলিয়ামের পর থেকে পাইপথ পর্যন্ত বিস্তৃত। ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের সংযোগস্থলে একটি ভালভ বা কপাট থাকে, যেটা ভিডিওতে দেখেছি আমরা। এরা লম্বায় ক্ষুদ্রান্ত থেকে ছোট, কিন্তু ভিতরের ব্যাস ক্ষুদ্রান্তের ব্যাস ভিতরের ব্যাস বড়। ভিতরের ব্যাস ক্ষুদ্রান্তের ভিতরের ব্যাস থেকে বড়। তো এটা তো আমরা ভালোই বুঝতে পারছি যে বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত লম্বা কম, ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত অনেক লম্বা, বৃহদন্ত্র অত বেশি লম্বা না। কিন্তু বৃহদন্ত্রের ভিতরের যে ব্যাসটা, সেটা ক্ষুদ্রান্তের ব্যাস হচ্ছে ছোট, আর বৃহদন্ত্রের ব্যাসটা হচ্ছে বড়। এই জন্য এটাকে আমরা বৃহদন্ত্র বা বড় অন্ত্র বলি। কিন্তু ভিতরে বৃহদন্ত্রের তিনটে অংশ, সিকাম, কোলন এবং মলাশয়। মলাশয় বৃহদন্ত্রের শেষ প্রান্তে, এটা দেখতে কত কটা থলির মতো। খাদ্যের অপাচ্য বা অহজমকৃত অংশ এখানে এসে মল রূপে জমা হয়। এবার আসি মলদ্বার বা পাইপথ, পরিপাক নালীর শেষ প্রান্ত। এই প্রান্তেই এই পথে পরিপাক নালী দেহের বাইরে অন্তর্গত। তো এই গেল আমাদের পরিপাক পরিপাক তন্ত্রের ভিতরে পরিপাক নালীর পর্যন্ত আমরা পড়লাম। ছিদ্র থেকে পাইপ পর্যন্ত আমরা আগামী দিন পরিপাক গ্রন্থিটা দেখব। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ।